দেখা যাচ্ছে। চলো। হ্যাঁ তো রিলেটিভ লোয়ারিং অফ ভেপর প্রেশার, তার মানে কি গো? কথাটার মধ্যে কাজ আছে কিছু। রিলেটিভ লোয়ারিং অফ ভেপর প্রেশার। রিলেটিভ কথার মানে কি? আপেক্ষিক। আপেক্ষিক। কারো থেকে, হ্যাঁ কি না? কারো থেকে। কারো সাপেক্ষে। কারো সাপেক্ষে, অ্যাকচুয়ালি কথা হচ্ছে কারো সাপেক্ষে, মানে এক্স এর থেকে ওয়াই এর রেসপেক্ট টু, এক কথায় যদি বলি রেসপেক্ট টু, তাই তো ফিজিক্সের ভাষায়। হ্যাঁ। এক কথায় যদি বলি উইথ রেসপেক্ট টু, সরি ফিজিক্স নয়, ম্যাথের ভাষায় উইথ রেসপেক্ট টু, তাহলে এইটা হচ্ছে রিলেটিভ। তার মানে এইটার রেসপেক্টে এইটা, তাহলে সেক্ষেত্রে খুব ভালো করে যদি আমরা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারকে বুঝতে চাই, এক কথায় আমি কি বলতে পারি? ডেল্টা পি বাই বাই বলো 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 বাই পি পিওর, হ্যাঁ কি না? তাহলে এইটা তো, এইটা হচ্ছে আমার রিলেটিভ লোড। এবার আরেকটু ডিটেলসে যদি যাই, প্রেশার অফ দ্য সলিউশন মানে পি টোটাল যদি বলি, বা প্রেশার অফ দ্য সলিউশন বা সলিউট, সরি সলিউটের বলো কি? পিবি ইন্টু এক্সবি। এক্সবি। এইটাকে এটাকে আমি কি বলছি? পিবি নট, সরি পিবি নট ইন্টু এক্সবি। তাহলে এইটা আমি জানি, এটা আগের দিনই পড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এক্স এ প্লাস এক্স বি ইকুয়াল টু, জানি এটা আমি। ওয়ান স্যার। তাহলে পিএস আমি এক কথায় কি লিখবো? পিবি নট ওয়ান মাইনাস এক্স এ লিখতেই পারি, পারি তো? পারি তো? হ্যাঁ স্যার। পারি তো? এটাকে এবার আমি যদি ভেঙে দিই, পিএস ইকুয়াল টু পিবি নট মাইনাস পিবি নট এক্স এ লিখতে পারি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই অবধি তো আমরা লিখতে পাচ্ছি। তাহলে আমরা পিএস কে কি জানি বলো? পিএস কে কি জানি? পিবি নট এক্স বি। পিভি নট পিএস কে তো তাই জানি, পিভি নট ইজ ইকুয়াল টু পিবি নট মাইনাস পিবি নট এক্স এ, জানি তো? বলো বলো, কারো এই অবধি বুঝতে প্রবলেম আছে? না স্যার। ঠিক না স্যার। ঠিকঠাক তো? হ্যাঁ। তার মানে এখান থেকে আমি কি কি বের করতে পারবো বলো তো? বলো, দেখো তো কি কি বের করতে পারছি আমি এখান থেকে। পিভি নট এক্স আর এক্স বি। তাহলে সেইটা আলটিমেটলি, পিভি নট। সেটা আলটিমেটলি এটা নয়? হ্যাঁ একদম হ্যাঁ। একদম চেঞ্জ ইন প্রেসার বাই এটা, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। তার মানে সবার কাছে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার আউট হয়েছে? তাহলে এখান থেকে আমি সেকেন্ড স্টেপ কি আনতে পারি বলো? বলো কি কি আনতে পারি? আমি এক্স এ কে বের করতে পারি না? বলো দেখি, চেঞ্জ ইন প্রেসার দিয়ে এক্স হ্যাঁ স্যার। এ কে আনতে পারি তো? হ্যাঁ। ওয়ান মাইনাস এক্সবি। হ্যাঁ, তাহলে ডেল্টা পি বাই বি এটা, হ্যাঁ স্যার। এটা ইকুয়াল টু এক্স এ বলতে পারি তো? ভালো করে দেখো তো, চেঞ্জ ইন প্রেসার বাই বি। স্যার এক্স বি হবে। কি করে বি হলো? 2 মিনিট দেখো, কি করে বি হলো? স্যার চেঞ্জ ইন প্রেসার হ্যালো, উপরে ছিল তো। স্যার এক্স বি ইকুয়াল টু, তোমার নাম বলো? স্যার সূর্য। সাগনিক সেন। সাগনিক তুমি মক টেস্ট জয়েন করলে না?
আচ্ছা আচ্ছা, আমি তোমার রোল নাম্বার দিয়ে দিয়েছি না? বেশ বেশ বেশ, চলো ঠিক আছে, আমি গ্রুপ বানিয়ে তোমাকে আমি গ্রুপে জয়েন করে নেবো, ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, প্রবলেম কোথায়? বলো বলো বলো, প্রবলেম কোথায়? কি বুঝতে পারছো না বলো না। আরে কি বুঝতে পারছো না? বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্যার ওটা ইকুয়াল টু এক্স বি হবে মনে হচ্ছে। কি করে এক্স বি হয়? আর একটু এলাবোরেট করে দিই। হ্যাঁ চলো নেক্সট পেজ দেখো। ডেল্টা পি ইজ ইকুয়াল টু পিবি ইন্টু এক্স এ। এক্স এটা কনস্ট্যান্ট, ঠিক আছে? কনস্ট্যান্ট টার্মিনোলজি ধরে রাখো, তোমাদের কোশ্চেন্স এখান থেকে আসবে ডেল্টা পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স এ, এমসিকিউ, ঠিক আছে? এই টার্মসটা মুখস্থ রেখে দেবে, এটা কোশ্চেনে হয়, ঠিক আছে? এইবার তোমরা বলতে পারবে এক্স এ কে আমি মোল ফ্র্যাকশনে কিভাবে লিখতে পারি? ডেল্টা পি কে আগে কি করে লিখতে পারি বলো? পি বাই বি নট, হ্যাঁ কি না? এক্স এ কে কি লিখতে পারি? নাম্বার অফ মোল অফ এ NA by NA plus NB. এনবি। তাহলে এই টার্মিনোলজি থেকে যদি কোনো অঙ্ক দেয় আমরা করতে পারবো। হ্যাঁ। আচ্ছা, এবার এনএ এনবি কে যদি আমি ওয়েটে কনভার্ট করি করতে পারবো। এনএ সমান কি হবে? ডাব্লিউ এ বাই এম এ, হ্যাঁ কি না? Yes, sir. আচ্ছা আচ্ছা, এনবি সমান কি হবে? ডাব্লিউ বি বাই। NB. এবার যেইটাই আমাকে দিক না কেন আমি করতে পারবো, বোঝা গেল? তাহলে একটা অঙ্ক করি আরও ক্লিয়ার হয়ে যাবে, একটা অঙ্ক করে দিই আরও ক্লিয়ার হয়ে যাবে। লেখো ভেপার প্রেশার অফ আ সলিউশন, লেখো তো একটা কোশ্চেন লেখো তো, অঙ্কটা করলে আরও ক্লিয়ার হবে। দেখো ভেপার প্রেশার অফ আ সলিউশন containing 2.2 gram of solid in 78 gram benzene, তাহলে সলিউট স্যার আরেকবার বলুন। vapor pressure of a solution containing 2.2 gram of solute and 78 gram benzene, ঠিক আছে? 78 স্যার। হ্যাঁ 78 গ্রাম বেনজিন। এই কি করে সলভ করবে একটু ভালো করে জেডিয়ে নি, একটু ভালো করে খেয়াল করে দেখো। ভেপার প্রেশার কত? 600 mm, ঠিক আছে? তাহলে খুব ভালো করে সলিউশনের ভেপার প্রেশার কত? 600 mm, ঠিক আছে? বুঝতে পারলে গো, হ্যাঁ কি না? ইফ হ্যাঁ স্যার। পিওর বেনজিন, যদি পিওর বেনজিনের ভেপার প্রেশার হয় 640 mm of Hg, ঠিক আছে? ক্যালকুলেট মলিকিউলার ওয়েট অফ সলিউট। আমাকে কি বার করতে বলেছে আগে বলো তো দেখি। সবাইকে একটা জিনিস এমটা বার করতে হবে। হ্যাঁ, কার এম? সলিউটেড মানে এম এ, হ্যাঁ কি না? সবাই আচ্ছা সবাই বুঝতে পেরেছো এই অবধি? বুঝতে কি পেরেছো, হ্যাঁ কি না বলো? বলো বুঝতে কি পেরেছো? হ্যালো, সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হুম, তো আমাদের ফর্মুলাটা কি আছে বলো?
ফর্মুলা কি বলেছিলাম? ডেল্টা পি delta p by p naught equals to হ্যাঁ বলো, পি টোটাল বা পি অফ দ্য সলিউশন যেটা দিয়ে দেবে, হ্যাঁ equals to na divided by n plus nb. এনবি। এইবার যদি ডেল্টা পি এর মান খুব ছোট হয়, তাহলে আমরা কি লিখতে পারি? এন বি, আবার কি ফোন করছে, দুদিন ধরো। হ্যাঁ বলো। আচ্ছা 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 ঠিক আছে, ওটা প্রিন্ট করতে হবে না তো? আচ্ছা, কটা আছে? আচ্ছা আচ্ছা, না না আমি ওটা কম্পিউটারে স্টোর করে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা বেশ ঠিক আছে, তাই হবে। ভালো হবে না তাহলে? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা বেশ 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 তাই হোক। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হুম হুম ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো ডেল্টা পি যদি কম হয় তাহলে কি লিখতে পারি বলো? এনবি কি হবে? স্যার n এর সাথে সমান হবে? হ্যাঁ, মানে সলিউশনের প্রেসারের সাথে কি হবে বলো? তার মানে স্যার n b মেশানোর পরও মানে দ্রবণের যে চাপটা যেটা অপরিবর্তিতই থাকছে, মানে খুব একটা পরিবর্তন হচ্ছে খুব না। একটা পরিবর্তন হবে না, তাহলে আমি ডাইরেক্টলি এখান থেকে লিখতে পারি তো, ডেল্টা পি বাই পি অফ দ্য সলিউশন ইজ ইকুয়াল টু এন এ বাই এন বি। হ্যাঁ স্যার, এইটা মানে সবাই, আগটাই থাকছে n এটাই থাকছে। হ্যাঁ এইটা সবাই মুখস্থ রাখবে, এইটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের গিভেনগুলো কি কি আছে বলো, কি কি গিভেন আছে? পিওর ফর্ম দাদা অফ, আগের পেজটা আরেকবার দাও। পিওর, আচ্ছা না, পিওর ফর্ম অফ বেনজিন গিভেন দিয়ে দিয়েছে, বলো পিওর ফর্ম অফ বেনজিন দিয়েছে তো, এটা তো পিওর ফর্ম নাকি? 640। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পিবি দিয়ে দিয়েছে কত, বা পি অফ দ্য সলিউশন, সলিউশন 600 600, হ্যাঁ 600, 600 600 এম অফ এইচ জি। আচ্ছা, পিএস দিয়েছে, বেনজিনেরটা দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমার কি 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 দেওয়া, আর কি কি দেওয়া আছে? ডেল্টা পি দিয়েছে না, এখান থেকে ডেল্টা পি পাবো না? হ্যাঁ হ্যাঁ কত, 40, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, ps মাইনাস পিবি নট। হ্যাঁ, হলো এই অবধি সবার ক্লিয়ার? তাহলে 40 বাই সলিউশনের কত, 600, হ্যাঁ কি না? ইকুয়াল টু এন এ বাই এন বি। এন এ মানে কত, ডাব্লিউ এ বাই এম এ ইন্টু ডাব্লিউ বি বাই এম বি, হ্যাঁ কি না? ক্লিয়ার এখানে? স্যার 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 40/640 হবে না? এই 640 কি করে হলো? সলিউশনেরটা কত বলেছে? এটা 640 তো পিওরেরটা। স্যার সূত্রটা তো ওটাই ছিল, ডেল পি ডিভাইডেড বাই পিবি নট। পিবি নট তো ছিল না, ইকুয়াল টু এক্স এ ছিল, গলিয়ে ফেলো না, ইকুয়াল টু এক্স এ ছিল, ইকুয়াল টু এক্স এ ছিল, 640 হবে না, ওটা পিওর স্টেট হবে, ঠিক আছে? এই সূত্রটা শুধু মনে রাখবে, এই সূত্রটা, ডেল পি ডিভাইডেড বাই পি অফ দ্য সলিউশন ইজ ইকুয়াল টু
এনএ বাই এনবি, ঠিক আছে? এই সূত্রটা দিয়ে তোমাকে করতে হবে, জাস্ট এই সূত্রটা মনে রাখবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই সূত্রটা দিয়ে করবে। ওই সূত্র ওইটা তোমার থিওরি বেস যতটুকু আছে, কিন্তু এক্সামে ওই থিওরি থেকে কোশ্চেন করবে না, কোশ্চেন যেটা করবে বেসড অন দিস থিওরি, এই থিওরিটা করবে, ঠিক আছে? এবার দেখো তাহলে এখান থেকে ডাব্লিউ এর মান কত বলেছে, ডাব্লিউ এ কত বলেছে? 2.2 2.2, 2.2 40/600, 2.2 এম এ বার করতে হবে, তাই তো? হুম ডাব্লিউবি, ডাব্লিউবি কত বলেছে, কতটুকু বেনজিন আছে? 78 গ্রাম। মলিকিউলার ওয়েট অফ বেনজিন 70 78, ক্যান্সেল, এম এ ক্যালকুলেট করো কত আছে দেখো তো, 2.2 ইন্টু 600 ডিভাইডেড বাই 40, 2 33 হবে 33 গ্রাম। আচ্ছা, হলো এই অবধি হয়েছে? তাহলে এই টাইপের যদি, এই টাইপের যদি তাই করতে পারবে, এই একটা টাইপ কিন্তু আসবে, ঠিক আছে? আরেকটা করবে, আরেকটা করবে, হ্যাঁ 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 দেন। বলো আরেকটা যদি চাও। আচ্ছা 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 দিয়ে দিচ্ছি। হ্যাঁ দাদা। আচ্ছা লেখো at 298 Kelvin vapor pressure of pure benzene মানে PB not is equal to 640 হয়েছে? at this temperature, স্যার আরেকবার বলুন। at 298 Kelvin সেটা আমাকে ডাকবে না একবার?
ডাকবো যে ল্যাপটপের এরকম অবস্থা হয়ে গেছে। আচ্ছা, তো ভেপার প্রেশার অফ পিওর বেনজিন ইজ 640, ঠিক আছে, এটা বলে দিয়েছে। অ্যাট দিস টেম্পারেচার আফটার ডিসলিউশন অফ সলিড, মানে এবার কিন্তু কি ডিসলিউট করছে না সলিড, ঠিক আছে, মানে এর মধ্যে বেনজিনের মধ্যে কি দিচ্ছে না সলিউট দিচ্ছে, বোঝা গেল তো? হ্যালো, পরিষ্কার আরেকবার বলুন, at this temperature at this temperature after dissolution of solute যখন ওই বেনজিনের মধ্যে দিল, ঠিক আছে, ভেপার প্রেশার বিকামস 632, ভেপার প্রেশার কত আসলো 632। এইবার এটাকে কি বলবো, ভেপার প্রেশার এই 632, এটা হচ্ছে কিসের বলো তো? সলিউশনের, এটা সলিউশন। পিএস mm of Hg, হ্যাঁ কি না? এই অবধি ক্লিয়ার তো? হ্যাঁ, calculate the mole fraction of solution and m of the solution, ঠিক আছে, আগেবার মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউশন বলো, কি করে বার করবো বলো? স্যার আরেকবার বলুন, কি বললেন? ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউশন বলো। আমরা কি জানি, পিভি নট ইকুয়াল টু 640, পিএস কত? 632 632 তাহলে ডেল্টা পি কত? 8 তো। তাহলে আমরা x এর সমান কি জানি বলো? x এর সমান কি জানি? 1 minus xd minus xd না na by na, হ্যাঁ বলে কি জানি বলো? na by na plus nb, na বাই na প্লাস nb। তাহলে এইখানে na nb এর কি দরকার আছে? হ্যাঁ, দেখো কিভাবে দরকার আছে। এই সলিউশনটা করতে গেলে আমাকে আগে দেখতে হবে কি কি গিভেন আছে, ঠিক আছে। তাহলে আমাকে গিভেন এখানে কি কি আছে বলো দেখি। দুটো ভেপার প্রেসার বলে দিয়েছে, টেম্পারেচার আছে স্যার। হ্যাঁ, শুধু দুটো ভেপার প্রেসার বলে দিয়েছে, আমাকে কিন্তু এর বাইরে আর কিছু বলেনি। আমি শুধু মলিকিউলার ওয়েট অফ বেনজিনকে চিনি, তাই তো? এর থেকে বেশি কিছু তো আমি জানি না। না জানি না। তাহলে আমার ফর্মুলা হচ্ছে PS PV P0 into XB। এগুলো বসাও। PS কত? হ্যাঁ স্যার। 632 PV হচ্ছে 640, XB বেনজিনেরটা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে XB মানে কত জানলাম? 632/640 পেলাম তো? পেলাম কি না? হ্যাঁ। আচ্ছা, এইটাকে একটু রিজলভ করে নাও। রিজলভ করলে দেখো তো কত আসে। বাবা, ক্যালকুলেটর মেরেছে তাই তো? একটু 6 দিয়ে ভাগ করে দেখো তো, ছোট ছোট করে ভাগ করে দেখো তো। 2 দিয়ে ভাগ করো না। 2 3 যা 6, 2 6 যা 12, 13 1, 2 6 যা 12, 2 দিয়ে গেলে 320, 3 দিয়ে গেলে 3 1 যা 3, 3 দিয়ে যাবে না, 2 দিয়ে গেল, 2 1 যা 2, 3 1, 2 8 যা 16, 2 3 যা 6, 2 দিয়ে গেলে 2 1 যা 2, 3 1, 2 6 যা 12, 160, 160/183, তাই তো? এরকমই কিছু আসছে না? দেখো তো। দেখো তো কত আসছে। এটাকে একটা ভাগ করে একটা ফ্র্যাকশনে নিয়ে আসো তো, দেখো তো কত আসে। ওইটাই आंसर 79/80 79/80 আসছে। 79/80।
আমাকে কি চেয়েছে, মোল ফ্র্যাকশন চেয়েছে না, মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউশন। তাহলে কি হবে 1 মাইনাস 79/80 x এ পেয়ে 1 যাবো, minus x এ পেয়ে যাবো না, এটা তো xb পেলাম। তাহলে 1/80 অ্যান্সার। এই এটা এমসিকিউ আসতে পারে, লিখে রাখো, এটা এমসিকিউ আসতে পারে হাই লেভেলে। এর বাইরে এমসিকিউ দেবে না, আর আমি যা প্র্যাকটিস করাবো সেই সময় আরো কোশ্চেন্স দিয়ে দেবো। এটা একটু হাই লেভেলে, ঠিক আছে, এটা তোমাদের জেন পাসে খুব একটা দেবে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট টার্মিনোলজিতে আমাদের একটু জানতে হবে কোলিগেটিভ প্রপার্টি। আচ্ছা, প্রপার্টি, কোলিগেটিভ প্রপার্টি কাকে বলে, কেউ যদি বলো কোলিগেটিভ প্রপার্টি। স্যার মানে যেখানে কণার সংখ্যার উপরে নির্ভর করছে, কণার ভরের উপরে না। এমসিকিউ, একটা এমসিকিউ হচ্ছে একটা ইউনিক প্রপার্টি একটা সলিউশনের, যেটা কিনা কার উপরে ডিপেন্ড করছে না, নাম্বার অফ, মানে দ্রাবের প্রকৃতির উপর নির্ভর, সংখ্যার উপর নির্ভর করে, মানে দ্রাবকণার সংখ্যার উপর। হ্যাঁ, দ্রাবের প্রকৃতির উপরে কণার সংখ্যার উপর নির্ভর করে। নাম্বার অফ পার্টিকেলের উপরে ডিপেন্ড করে, নট নেচার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে নেচারের উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে নাম্বার অফ পার্টিকেলস এর উপরে, ঠিক আছে। এইটা এমসিকিউ হয়, ঠিক আছে, এটা এমসিকিউ হয়। এইবার কতগুলো টাইপস হবে? নাম্বার 1 রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, আর অসমোটিক প্রেসার, হ্যাঁ কি না? বলো, সবাই লিখেছো? সবাই লিখেছো? সবাই কি লিখেছো? স্যার স্যার 3 নাম্বার পয়েন্টটা কি বললেন? ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, লাস্টেরটা অসমোটিক প্রেসার। হুম, স্যার সেকেন্ডেরটা কি লিখেছেন? এ রিশা, রিশা তুমি এর সাথে নেই, গ্রুপে নেই? elevation of boiling point হবে ওটা। বলছি রিশা কি গ্রুপে নেই? আচ্ছা, তো এইবার এখান থেকে এমসিকিউ দেয়, ফার্স্ট এসেছে, ফার্স্ট এসেছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, আর অসমোটিক প্রেসার। হয়েছে? তোমাদের যেটা জানতে হবে সব থেকে বড়, সেটা হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্টের নর্মাল ফর্মুলা, আর কিচ্ছু না। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের নর্মাল ফর্মুলা, অসমোটিক প্রেসার নর্মাল ফর্মুলা, ফর্মুলা বেসড কোশ্চেন হয়। ক্লিয়ার? ক্লিয়ার? সবার কাছে সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার এলিভেশন অফ বয়েলিং পয়েন্টকে আমরা এক কথায় কি বলি? ডেল্টা টিবি, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে বয়েলিং পয়েন্ট একটা, ডেল্টা টিবি কথাটার মানে কি? আগে কত ছিল, তারপর কত হলো। টিভি মাইনাস টি, হ্যাঁ, টিবি মাইনাস টিবি নট। টিভি মাইনাস টিভি নট। হ্যাঁ, আগে কত ছিল, এই যে চেঞ্জ, এই যে এলিভেট করলো বয়েলিং পয়েন্টটা, তাহলে টিবি মাইনাস টিবি নট। আমাদের কোশ্চেন ডিরেক্টলি এখান থেকেই থাকবে,
কতটুকু এলিভেট করলো, কিচ্ছু পড়া দরকার নেই তোমাদের, কিচ্ছু না, কিচ্ছু জানতেই হবে না, জাস্ট টিবি মাইনাস টিবি নট ইজ ইকুয়াল টু ডেল্টা টিবি, এটা আমরা জানবো। আর এই ডেল্টা টিবিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রেশার। M. হ্যাঁ কি না, হ্যাঁ কি না, বলো কে কে বুঝতে পারোনি? স্যার এপিতে কি হলো? এপি কোথায়? Delta P ওটা। ডেল্টা পি। এই অবধি সবার কাছে ক্লিয়ার হয়েছে? এবার এইবার তো ডেল্টা পি আমরা আগেই জানি, ডেল্টা পির সাথে একটা মোল ফ্র্যাকশনের রিলেশনটা সবার কাছে আশা করি জানা আছে, আগেরটাই আমি লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? সো ওই রিলেশন আর এই রিলেশনকে বেসড করে তোমাদের এমসিকিউ আসবে। তাহলে ডেল্টা পি যদি ইনক্রিজ করে টিবি ইনক্রিজ করবে কি না? এমসিকিউ বুঝতে পারছো? এমসিকিউ কিভাবে হবে বুঝতে পারছো এবার? হ্যাঁ, এইবার এই যে কনস্ট্যান্টটা, ঠিক আছে, যে কনস্ট্যান্টটা হচ্ছে, এই কনস্ট্যান্টটাকে আমি কি বলি, যদি এটাকে আমরা ওঠাই এক কথায় কি কনস্ট্যান্ট বলা হয়? এব্লিওস্কোপিক কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? এব্লিওস্কোপিক কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে এব্লিওস্কোপিক কনস্ট্যান্ট কার ক্ষেত্রে, ঠিক আছে, কার ক্ষেত্রে এব্লিওস্কোপিক কনস্ট্যান্ট বলবে? এলিভেশন অফ বয়লিং পয়েন্টের ক্ষেত্রে হয় এব্লিওস্কোপিক কনস্ট্যান্ট, এইটা কোশ্চেনটা জিজ্ঞাসা করে। আচ্ছা, আমরা যদি আরেকটু ডিটেলসে যাই, আরেকটু ডিটেলসে যাই, আমরা কি জানি? ডেল্টা পি বাই পিবি নট ইজ ইকুয়াল টু এক্স এ, তো তাহলে ডেল্টা পি কে আমি কি লিখতে পারি? পিবি নট এক্স এ লিখতে পারি। এই এক্স এ কে আমি কিভাবে ভাগ করতে পারি? এন এ বাই এন এ প্লাস এন বি করতে পারি, তো হ্যাঁ কি না? তাহলে এন এ যদি লেস দ্যান এন বি হয়, তাহলে এন এ বাই এন বি আমি ডাইরেক্টলি লিখতে পারি। তাহলে ডেল্টা পি ইকুয়াল টু পিবি নট এন এ বাই এন বি, এটা লিখতে পারি, বলো পারি কি না? পারি তো? এবার এটাকে চেঞ্জ করো, ডাব্লিউ এ বাই এম এ, ডাব্লিউ বি বাই এম বি, পারি? এই অবধি পারি। তাহলে এইটা কি হলো? আলটিমেটলি ডেল্টা পি এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হলো না? দেখো তো, খেয়াল করে দেখো তো, হ্যাঁ কি না? তাহলে আমার এখান থেকে কি কি পেলাম? ডেল্টা পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, আগেরটাই কি লিখেছিলাম? টিবি, ঠিক আছে, ডেল্টা টিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, বলো কি? ডাব্লিউ এ বাই এম এ ইন্টু WMB by MA WB। ডাব্লিউ বি বাই এম বি, এটা হচ্ছে এম বি, ঠিক আছে? এই অবধি যদি হয়ে যায়, এইবার আমরা কি কি লিখতে পারি? ডেল্টা টি বি, এই কোশ্চেনটা লিখে রাখো, ইকুয়াল টু, এটাকে এই প্রপোর্শনালি সাইন উঠলে কি হয়? কেবি ডাব্লিউ, হ্যাঁ কেবি হবে। হ্যাঁ, এই কেবি কে আমরা কি বলি? এব্লিওস্কোপিক কনস্ট্যান্ট। তোমাদের স্যার ওটা WA তারপর কি লিখেছেন? ডাব্লিউ বি বাই এম বি,
উপরেরটা। কোনটা বলো তো? এইটা এ- হ্যাঁ হ্যাঁ। ডাব্লিউ এর পরে ইনটু এমবি, এমবি একই জিনিস। আচ্ছা তোমাদের এইটা মনে রাখতে হবে, আর কিছু মনে রাখতে হবে না, এই ফর্মটা মনে রাখতে হবে, ঠিক আছে? শুধু এইটুকু ফর্ম মনে রাখলেই এনাফ, আর কিচ্ছু মনে রাখার প্রয়োজন নেই, ঠিক আছে? আর আমি তো কোশ্চেন দেবই, সেই কটা করলে যথেষ্টই। বলে ফেলো। হ্যাঁ বলো। কেভি তো হচ্ছে বয়েলিং পয়েন্ট। যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ঠিক আছে? আর কেবি হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তোমাকে কেবির মান দিয়ে দেবে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, তোমাকে কেবির হ্যাঁ কেবির হ্যাঁ। কেবির মান দিয়ে দেবে। চলো নেক্সট আগাই। আমাদের নেক্সট পার্টে যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তোমরা চিন্তা করো না, আমি সমস্ত কোশ্চেন তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? এই সলিউশনের কোশ্চেন অ্যান্সার্সগুলো করিয়ে দেবো, যেরকমভাবে অর্গানিক রেস তুলছি, ঠিক আছে? কোশ্চেন অ্যান্সার্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না। নেক্সট পয়েন্টে আসো, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা কি বলো, এক লাইনে বলো। কিছুই না, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হচ্ছে ডেল্টা টিএফ, TF0 minus TF. হ্যাঁ টিএফ জিরো মাইনাস টিএফ, এক কথায় তাই। তাহলে টিএফ কি হচ্ছে, টিএফ জিরো মাইনাস টিএফ। এগুলো তো ক্লাস 12 গিয়ে তোমরা সলভ করো, যেগুলো এখন লিখছিলাম। এখন তোমাদের এক্সামের জন্য এত কিছু লাগবে না, তোমাদের জাস্ট জানলেই হবে। টিএফ জিরো টিএফ, এবার এটা কি বলবো ডাইরেক্টলি, টিএফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা পি, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডাব্লিউ এ বাই এম এ, ডাব্লিউ বি বাই এম বি, হ্যাঁ কি না? এখান থেকে আমি ডাইরেক্টলি লিখতে পারি ডেল্টা টিএফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, তুললে কি হবে, কেএফ ইনটু, এটা কি মোরালিটি তো, মোরালিটি তো নাকি? আচ্ছা, কেএফটা কি, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। তো এক্সামে কিন্তু এটা জিজ্ঞাসা করতে পারে যে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট কোনটা, এবিলিওস্কোপিক কনস্ট্যান্ট কোনটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইটুকু জানলেই যথেষ্ট, এমসিকিউ এখান থেকে চলে আসবে, আর কিচ্ছু তোমাদের জানতে হবে না, এইটুকু জানলেই যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো এই অবধি তোমাদের আশা করি বুঝতে পেরেছো, যতটুকু তোমাদেরকে বলেছি, ঠিক আছে? আচ্ছা, এইবার এইবার এইগুলো যখন তোমাদের হয়ে যাবে, নেক্সট তোমাদের আর কি জানতে হবে? নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট দিয়ে তোমরা করেছো, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এই জিনিসগুলো আশা করি তোমাদের হয়ে গেছে। এইবার আসছে লাস্ট কে বলো, অস্ফটিক। অসমোটিক প্রেসার। Osmotic pressure. 10টা স্টার দাও অসমোটিক প্রেসারে। পাই ইকুয়াল টু আইসিআরটি, পাই ইকুয়াল টু আইসিআরটি, এইটা থেকে কোশ্চেন, একটা কোশ্চেনই জিজ্ঞাসা করবে, পাই ইকুয়াল টু আইসিআরটি অসমোটিক প্রেসার থেকে, ঠিক আছে? তো পাই ইকুয়াল টু আইসিআরটি থেকে একটা কোশ্চেনই জিজ্ঞাসা করবে, প্লিজ রিকোয়েস্ট করছি 10টা স্টার দাও, এখান থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করে, ঠিক আছে? কিচ্ছু জানার দরকার নেই, যতটুকু বললাম প্লিজ একটা কোশ্চেন জিজ্ঞাসা করবা, সেই কোশ্চেনটা যেন হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসমোটিক প্রেসারের যে ফর্মুলাটা বলছিলে তা আরেকবার বলো। পাই ইকুয়াল টু আইসিআরটি, জাস্ট এইটুকু মনে রাখবে, পাই ইকুয়াল টু আইসিআরটি। হলো?
হলো? হ্যাঁ স্যার। আর এর মান কিছু মুখস্থ রাখতে হবে। বলো, আর এর মান 0.0821 কোন ক্ষেত্রে? এটিএম লিটার পার মোলকে, হ্যাঁ কি না? আর এর মান 8.314 কার ক্ষেত্রে? আর এর মান 2 কার ক্ষেত্রে? বলো বলো বলো, ফার্স্ট বলো বলো, কার কার ক্ষেত্রে কোনটা? বলো, আর এর মান কার কার ক্ষেত্রে কোনটা? বলো, 2 কার ক্ষেত্রে বলো তো দেখি? বলো 2 কার ক্ষেত্রে? বলতে না পারলে হোমওয়ার্ক। ক্যালোরি পার মোল পার ভেরি কেলভিন। গুড, ক্যালোরি পার মোল পার কেলভিন। দাঁড়াও, এই পার এখানে পার হবে না, হ্যাঁ ক্যালোরি। আচ্ছা, আর 8.314 কার ক্ষেত্রে? জুল Joule পার per মোল পার pound কেলভিন। Kelvin. জুল ইনভার্স মোল ইনভার্স। জুল পার মোল পার কেলভিন ইনভার্স। হ্যাঁ, জুল বলো, জুল পার মোল পার কেলভিন। ভেরি গুড। চলো, তো সেক্ষেত্রে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে আইসোটনিক, হাইপারটনিক, হাইপোটনিক, রিভার্স অসমোসিস, এই জিনিসগুলো তোমাদের একটু জানতে হবে। যখন বলবে আইসোটনিক, বলো পাই এ সমান পাই বি, মনে রাখবে কিন্তু। যখন বলবে হাইপারটনিক, বলো হাইপারটনিক বললে কি বলবো? স্যার বেশি হবে একটা। পাই এ গ্রেটার দ্যান পাই বি। ইন কেস এইটা কিন্তু হাইপো, এই হাইপার, ঠিক আছে, এইটা কিন্তু সেই সময় হাইপো, বুঝতে পারলে তো? এই কেসটা তো হতে পারে পাই এ লেস দ্যান পাই বি, সেই ক্ষেত্রে এইটা হাইপার, এইটা হাইপো। ব্যাপারটা বোঝাতে পারলাম? ব্যাপারটা বোঝাতে পারলাম? আরেক বলুন না এটা। হ্যাঁ 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 স্যার আরেকবার বলুন, এই হাইপো আর হাইপারের ক্ষেত্রে বললেন। হ্যাঁ, শুনে নাও। যখন বলবে আইসোটনিক সলিউশন, তোমরা ভালো করেই জানো হাইপোটনিক, আইসোটনিক, হাইপারটনিক। আলু দিয়ে এক্সপেরিমেন্ট করেছো? বলো। অসমোসিস। অসমোসিস, তো এইটা কি? অসমোটিকই তো প্রেসার, হ্যাঁ। বুঝতে পারছো সবাই? হুম হুম। তাহলে যখন বলবে আইসোটনিক, তাহলে কি আইসোটনিক হলে কোনো রকম কোনো চেঞ্জ হবে? যদি আলুটা আইসোটনিক সলিউশনে রাখতো, আলুর সলিউশন আর বাইরের সলিউশন যদি সেম হতো, তাহলে কি ভেতর বাইরে হতো? লাল রং কি ভেতরে ঢুকতো? তারা ঢুকতো না। না। হাইপারটনিক সলিউশনে রেখেছিল বলেই ঢুকেছিল, না স্যার। বুঝতে পারলে তো? এবার বুঝতে পেরেছো তো হাইপারটনিক, আইসোটনিক, হাইপোটনিক? হ্যাঁ 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 দাদা। আচ্ছা বেশ, এখান থেকে এই টাইপের কোশ্চেন্স একটা আসতে পারে, বাট বেসিক্যালি যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের অসমোটিক প্রেসার, পাই ইকুয়াল টু আইসিআরটি থেকে কোশ্চেন। এইবার একটা কোশ্চেন হচ্ছে সব থেকে বড়, সেটা হচ্ছে পাই ইকুয়াল টু আইসিআরটি, হোয়াট ইজ সি?
এই সিটা তোমাদের কিন্তু বের করতে দিতে পারে। একটু আমরা এলাবোরেট করে নিই এই সিটাকে, ঠিক আছে? চলো সি, স্যার এটা এখানে সি মানে কি গাঢ়ত্ব? হ্যাঁ কনসেন্ট্রেশন, একদমই তাই। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি বলো? অসমোটিক প্রেশার, ভেরি 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 ইম্পর্টেন্ট। এমসিকিউ কি কি আসে দেখো। বয়েলস ল থেকে কি হয়েছিল, ভ্যান টফ আর বয়েলস মিলিয়ে বলেছিল একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে অসমোটিক প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইজ কনসেন্ট্রেশন, হ্যাঁ কি না? বয়েলস ল থেকে এই কথা এটাই পেয়েছিল কি, পাই ইকুয়াল টু, এই পাই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইজ কনসেন্ট্রেশন, ঠিক আছে? এইবার দেখো কনসেন্ট্রেশন মানে কি, কনসেন্ট্রেশন মানে কি গাঢ়ত্ব, তাই তো? গাঢ়ত্ব। হ্যাঁ, তার মানে পাই ইজ ইকুয়াল টু এন মানে নাম্বার অফ মোল বাই ভলিউম লিখতে পারি না আমি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ ফর ওয়ান মোলের জন্য আমি কি লিখতে পারি, পাই ইন্টু ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখতে পারি না, এক মোলের জন্য আমি। এইবার ভ্যান টফ আর গেলুসক এসে আরেকটা কথা বললো, কি বললো? অসমোটিক প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এটা ভ্যান টফ আর গেলুসক এসে বলেছে। তাহলে পাই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি হলে কি হবে, পাই বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখতে পারি তো? তো চার্লস ভ্যান্টফ হবে না? হ্যাঁ, তো চার্লস ভ্যান্টফ না, আগেরটা তো হচ্ছে বয়েলের ছিল, আগেরটা তো বয়েলের ছিল। এটা চার্লস না টেম্পারেচারের সাথে। টেম্পারেচারের সময় pressure remaining constant, temperature remaining constant, volume of a given mass of dry gas is directly proportional to its pressure, তাই তো? এটা কে বলেছিল টেম্পারেচার রিমেইনিং স্যার কনস্ট্যান্ট? এটা তো চার্লসই হবে, পাই প্রপোর্শনাল টু টি, ওটা তো চার্লসের সূত্র থেকে যখন ওয়াটটা এটা এক কথা গেলুসকের সূত্র বলা যেতে পারে। এক কথায় তো আমি গেলুসকস লই বললাম ফার্স্টে। না আমি চার্লস ভ্যান্টফ ল বল। আচ্ছা, আমাকে একবার তাহলে দেখতে হবে এটা চার্লসের ওখান থেকে কিসে এসেছিল, কিন্তু আমার যতটুকু মনে পড়ে এটা গেলুসকস লই ছিল। গেলুসক আর ভ্যান্টফ মিলে এটা বলেছিল যে অসমোটিক প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইজ টেম্পারেচার, ঠিক আছে? এটা গেলুসকস ল আর গেলুসকের সাথে বয়েলসি এই সে ভ্যান্টফই বলেছিল এই কথাটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে পাই বাই টি আমরা কনস্ট্যান্ট ধরতে পারি, ঠিক আছে? এইবার এই দুটোকে কম্বিনেশন করে আমরা কি কি পাবো বলো দেখি। পাই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, তাই তো? এই অবধি পাচ্ছি তো? এই অবধি সবাই? হ্যাঁ, এবার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু তুললে আমরা কি রাখবে, পাই ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট টার্ম আর পেলাম, হ্যাঁ কি না? সিআরটি, হ্যাঁ কি না? এই অবধি সবার কাছে বুঝতে পেরেছো তো? তাহলে এই কনসেন্ট্রেশনটা যেটা দেবে না কেন সেটা যদি বলে দিত যে কোনো সলিউটের, আমি সেখান থেকে বার করতে পারবো তো Na বাই ভি দিয়ে, যেটা আমি প্রথমে বার করলাম, পারবো তো বার করতে? এবার ভি কে এবার এন কে আমি যদি এবার একটু আবার করে ভাগ করে দিই ডাব্লিউ এ বাই এম এ, আরো ক্লিয়ারলি আমি পেরে গেলাম তো? সবাইকে এই অবধি বুঝতে পেরেছো? সি আমি কি জানি, সি ইকুয়াল টু এন এ বাই নাম্বার অফ মোল বাই ভলিউম। আমরা এই মোল ফ্র্যাকশনটা কি এমবি, বুঝতে পারলে তো? এইটুকু ক্লিয়ার হয়েছে সবার, এইটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে? এইটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে? দেখো তো, দেখো ক্লিয়ার? আমি তাহলে পরের স্টেপ আগাই। তাহলে বুঝতে পারলে তো কিভাবে পাই ইকুয়াল টু আইসিআরটি হলো। এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে হোয়াট ইজ আই, হ্যাঁ কি না? কেউ বলতে পারবে আই কে কি বলা হয়? ভ্যান্টফ গুণক যেটা, তো বলো বলো বলো, কি বলে ওটাকে? ভ্যান্টফ ফ্যাক্টর। ফ্যাক্টর। হ্যাঁ
এবার বলো তো দেখি NaCl এর জন্য I এর মান কত হবে, আর গ্লুকোজের জন্য, এটা কোশ্চেন আসে এমসিকিউ, I এর মান কত হবে। নাম্বার 2 এমসিকিউ আসে, বলো NaCl কে ভাঙতে পারি তো Na+Cl- হিসাবে, হ্যাঁ কি না? হ্যাঁ ভাঙতে তাহলে একটা দুটো গ্লুকোজকে ভাঙতে পারো, তাহলে পোলার, এটা হলো নন, এটা স্যার ওয়ান হবে স্যার ওয়ান তাহলে হবে MgCl2 এর ক্ষেত্রে I এর মান কত? MgCl2 এর ক্ষেত্রে I এর মান কত? 3 ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 3 I এর মান বার করতে দিলে পারবে, I এর মান বার করতে দিলে পারবে, 4 হ্যাঁ I এর মান যদি বার করতে দেয়, I এর মান বার করতে দেয় কিন্তু, I এর মান বার করতে দেয় কিন্তু, এটা কিন্তু ভালোভাবে বারবার করে বলে দিচ্ছি। এইবার চলে আসো এই ভ্যান্টা ফ্যাক্টরকে নিয়ে দু চারটে কোশ্চেন্স তোমাদের বেসড অন ফর্মুলা বেসড লিখিয়ে দিই, যেটা কিনা তোমাদের এক্সামে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। লিখে রাখো, ডেল্টা পি বাই পি ভি নট ইজ ইকুয়াল টু XA ইন্টু I, ঠিক আছে। নেক্সট ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু KB ইন্টু M ইন্টু I, ঠিক আছে। আচ্ছা, ডেল্টা TF ইকুয়াল টু KB M ইন্টু I লিখবে, পাই ইকুয়াল টু CRT ইন্টু I, সবার সাথে I কে কিন্তু গুণ করে দিয়েছে, ঠিক আছে, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে তো কেউ জিজ্ঞাসা করলো না I কি, I হচ্ছে নাম্বার অফ মোল অফ সলিউট পার্টিকেল ইন দ্য সলিউশন, বোঝা গেল? নাম্বার অফ মোল অফ সলিউট পার্টিকেল ইন দ্য সলিউশন আফটার ডিসলিউশন, মানে যত মোল সলিউট পার্টিকেল, ধরো মানে ধরো বিয়োজনের পরে দ্রাবের হচ্ছে মোল সংখ্যা বাই হচ্ছে বিয়োজনের পূর্বে মানে আগে হচ্ছে দ্রাবের মোল সংখ্যা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওই নাম্বার অফ মোল অফ সলিউট পার্টিকেল ইন দ্য সলিউশন আফটার ডিসলিউশন কতটুকু হলো ডিভাইডেড বাই কতটুকু আগে ছিল, বোঝা গেল? বোঝা কি গেল? সবার কাছে ক্লিয়ার হয়েছে আশা করি। এবার I কাকে বলে? মানে দ্রাবের এটা তো হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমে হচ্ছে থিওরিটিক্যালি, বাট তোমাদের এগুলো কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করবে না, ঠিক আছে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, তোমাদের এইখান থেকে একটা মানে অবজার্ভ যতটা করলাম আর নিচে ক্যালকুলেটেড যেটা, একদমই একদমই অবজার্ভ বাই ক্যালকুলেটেড, কোশ্চেন যেটা করবে সেটা একটু তোমাদের জানতে হবে। তার আগে ডাইমারটা তোমাদের বলে দিই, সবাই একটু মনে রেখে দেবে যে C6H5COOH অলওয়েজ ডাইমার ফর্মে থাকে, এটা লিখে রাখো তো, বেনজোইক অ্যাসিড অলওয়েজ ডাইমার ফর্মে থাকে, লিখে রাখো এটা। অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিডও, ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ, অলওয়েজ ডাইমার ফর্মে থাকে। আচ্ছা, এইবার এমসিকিউ লিখতে থাকো, এমসিকিউ লিখতে থাকো। স্যার আরেকবার বলুন একটু কি বললেন স্যার? হ্যাঁ, স্যার আরেকবার বলুন কি বললেন? বেনজোইক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, এরা ডাইমার ফর্মে থাকে। ঠিক আছে স্যার।
স্যার বলো। স্যার এই ডাইমারটা ঠিক বুঝতে পারলাম ডাইমারটা না। বুঝতে পারোনি? ডাইমার কথার মানে হলো, দেখো, হ্যাঁ, এরকম না জিজ্ঞাসা করলে তো আমি নিজেই তোমাদেরকে ইসে করতে পারি না। C6H5C, ঠিক আছে? এই দেখো 1 2 3 4, এই যে হলো। হুম। বুঝতে পেরেছো? এবার দেখো তো, এবার বুঝতে পেরেছো নাকি? Oligomers actually. হ্যাঁ, বুঝতে পারলে? এইটা একটা C6H5, এটা একটা C6H5 COOH। একটু আগে ক্লাস চলছে, এটা লিখে নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তার মানে অলওয়েজ একা বেঁচে থাকতে পারে না, সবাইকে মানে দুজনকে নিয়ে নিয়েও ঘুরে বেড়ায়, এইটাকে বলা হয় ডাইমার। বোঝা গেল? আচ্ছা স্যার। হ্যাঁ, চলো এইবার যে কোশ্চেনটা জিজ্ঞাসা করে সেটা মনে রাখবে, এই টাইপের কোশ্চেন করে। দেখো, যদি ডিসলিউশন হয়, যদি মানে কোনো ডিসোসিয়েশনও হলো না, অ্যাসোসিয়েশনও হলো না, ঠিক আছে, এইটা কিন্তু অ্যাসোসিয়েশন হলো, যেটা ডাইমার ফর্ম, সেই ক্ষেত্রে আয়ের মান কত হবে বলো? নো ডিসোসিয়েশন, এটা কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করে। নো ডিসো, নো অ্যাসো, আই ইকুয়াল টু 1। যদি ডিসোসিয়েশন হয়, যদি ডিসোসিয়েশন হয় আই গ্রেটার দ্যান 1। যদি অ্যাসোসিয়েশন হয় আই লেস দ্যান 1। লিখে রাখো, এমসিকিউ জিজ্ঞাসা করে। বুঝেছো? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আমি ডিসোসিয়েশনটাকে করে দিচ্ছি। এ থেকে বি হলো, ধরে নিলাম এন মলিকিউল বি হলো, ডিসোসিয়েট হয়ে এন মলিকিউল। ইনিশিয়ালি কত ছিল? 1 মোল। ইনিশিয়ালি বি 0, তাহলে 1 মাইনাস আলফা, তাহলে এন আলফা। হ্যাঁ কি না? এই অবধি ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? অ্যাট ইকুইলিব্রিয়াম টি ইকুয়াল টু 0-তে, যখন টি সময়ে এ ছিল, যখন ইকুইলিব্রিয়াম আসলো, আলফা টাইমস ভাঙলো, বি তৈরি হলো এন আলফা। এই অবধি সবার কাছে ক্লিয়ার হয়েছে? বলো। না ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম এই পার্টটা কি ক্লিয়ার হয়েছে? কে কে বুঝতে পারোনি বলো তো দেখি? স্যার আমি একবার বলুন। আচ্ছা, শুনে রাখো। ধরো 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 10 মোল, না স্যার। 10 মোল এ আছে, ঠিক আছে? এটা হচ্ছে যখন টি ইকুয়াল টু 0 সময়, মানে ইনিশিয়ালি, ঠিক আছে? এবার এ কে তো ভেঙে বি হবে, হ্যাঁ কি না? এ ভাঙলেই তো বি হবে, এ ভাঙলেই তো বি হবে। এটা এটা আগে বলেছো, বুঝতে পারলে কিনা বলো? এ যদি আলফা টাইমস ভাঙে, তার মানে 10 মাইনাস আলফা, এন টাইমস বি হলো, এন মোল বি হলো, তাহলে এন আলফা। এই অবধি বুঝতে পেরেছো? এবার বলো, এই অবধি বুঝতে পেরেছো? তোমাদের ইকুইলিব্রিয়াম যখন পড়াবো এইটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে আই এর মান লিখতে পারি ডাইরেক্টলি 1 মাইনাস আলফা প্লাস এন আলফা, এই টোটালটাকে যোগ করলাম, ঠিক আছে, বাই কত মোল নিয়েছিলাম? 1 মোল, ঠিক আছে? ডাইরেক্টলি এখান থেকে আমি কি লিখতে পারি একটু ভালো করে দেখো। এই লেখাটাকে আমি পরের পেজে নিয়ে শিফট করছি। 1 মাইনাস আলফা প্লাস এন আলফা লিখেছি না, ইকুয়াল টু আই, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এখান থেকে যদি হ্যাঁ স্যার। 1 মাইনাস আলফাকে তুমি যদি কমন নাও, আলফাকে কমন নিলে কি হবে?
বলো দেখি। n minus 1 n minus n মাইনাস ওয়ান, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, ইকুয়াল টু আই, ইকুয়াল টু আই তো। হ্যাঁ আচ্ছা মাইনাস আলফা কমন নিলে n মাইনাস ওয়ান কি করে হচ্ছে? 1 প্লাস আলফা কমন নিলে n ওখানে minus 1 প্লাস হবে। আলফা হচ্ছে। আরে প্লাসই তো আছে এখানে। না স্যার আপনি কমনটা নিয়েছেন মাইনাস। না, কমন নেওয়ার সময় প্লাস আলফা, হ্যাঁ ভেতরে কিন্তু n আপনি minus যদি এখন 1 মাইনাস আলফা এন এর সাথে গুণ করেন তাহলে তো মাইনাস এন আলফা হচ্ছে। মাইনাস আলফা কমন নিলে ওয়ান মাইনাস এন হবে। এ দাঁড়া 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 দাঁড়া, ওয়ান, ভুল করলাম কোথাও? প্লাস আলফা যদি কমন নিই তাহলে ওখানে হচ্ছে মাইনাস আলফা টানা যাবে, আর যদি এটা প্লাস 1 আলফা মাইনাস যদি n করা কমন হয় তাহলে নেন ঠিক তাহলে হবে। এন মাইনাস ওয়ান হবে। হয়তো মাইনাস, আচ্ছা তাহলে 1 মাইনাস n হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া। ঠিক 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 ঠিক, দাঁড়া দাঁড়া। আমার এখানে ফার্স্টে কি 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 লেখা আছে আগে দেখো তো, ঠিক টুকলাম কিনা আগেরটা থেকে। 1 মাইনাস আলফা প্লাস এন আলফা, এটা ঠিক 1 মাইনাস আলফা প্লাস এন আলফা, ঠিক আছে, এই অবধি ঠিকঠাক আছে, এই অবধি ঠিকঠাক আছে তো। আচ্ছা আচ্ছা, এই অবধি যদি ঠিকঠাক থাকে তাহলে আমি তো কমন কি নেব, আলফা কমন নেব, তাই তো। তাহলে আমি এটাকে 1 প্লাস এন আলফা মাইনাস আলফা লিখতে পারি তো, ঘুরিয়ে নিলাম। 1 প্লাস আলফা কমন নিলাম, এন মাইনাস 1 লিখতে পারি তো। এবার দেখো তো ঠিকঠাক, এবার এটা ঠিক আছে। হ্যাঁ, এটা ইকুয়াল টু 1 লিখতে পারি, এই আই লিখতে পারি তো। হ্যাঁ, তাহলে আই মাইনাস 1 বাই এন মাইনাস 1 ইকুয়াল টু আলফা, করতে পারি তো। এটা এমসিকিউ হবে, লিখে রাখো। এমসিকিউতে এই জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ডিসোসিয়েশন কেস। অ্যাসোসিয়েশন কেসটা, স্যার স্যার আগে পেজে বলুন না কি বললেন। এই তো আগের পেজ, এইটা ফলো করবো না তাহলে গুলিয়ে ফেলবো। এবার বলো, স্যার স্যার একবার বলুন না। কেউ কে কে বুঝতে পেরেছো আগে সেই বলো, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছি এটা। আচ্ছা, কে বুঝতে পেরেছো? দেবাশিস না, তাই তো। হ্যাঁ দেবাশিস, দীপিকা বুঝতে পারছি না, ওকে বোঝাতে দেখি। এ থেকে বি তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এটা যখন ইয়েতে আছে, যখন টি ইজ ইকাল টু জিরো প্রথমে, তখন এটা যদি ওয়ান মোল হয় তখন ওখান থেকে তো কিছু তৈরি হচ্ছে না। কিন্তু যখন ইকুইলিব্রিয়ামে যাবে তো এটা এখানে ওয়ান মোল আছে, তো ওখান থেকে আলফা ভাঙলো, এবার যতটা ভাঙলো ততটাই তো বি তৈরি হচ্ছে। তো যদি এখন এন টাইমস ভাঙে তো এন আলফা। বুঝতে পেরেছো দেবিকা? আমার মনে হয় না ক্লিয়ার হয়েছে। আলফাটা হচ্ছে এ থেকে যতটা ভেঙে আর কি বি তৈরি হচ্ছে, আচ্ছা, এবার একটা যত জিনিস টাইম তোমাকে একটা ভাঙছে জিনিস সেটাই বলি ওর হ্যাঁ শোনো। সঙ্গে স্যার, এন গুণ মানে হচ্ছে। তখন আমার মিটিংটা কেটে গিয়েছিল তো ওই জন্য পেজটা যখন ইকুইলিব্রিয়াম তোমাদের ক্লাস 11 এ পড়াবো, আমাকে একবার একটু মনে করে দেবা, এইটা আমি ঠিক বুঝিয়ে আছে দেবো, স্যার। ঠিক আছে। ইকুইলিব্রিয়াম যখন তোমাদেরকে আমি পড়াবো একবার এটা মনে করিয়ে দেবো, আমি এটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে। আগে ইকুইলিব্রিয়াম না শিখলে এই পার্টটা শিখবে না, যেহেতু এটা ক্লাস 12 এর পার্ট, তো ইকুইলিব্রিয়াম আগে তোমাকে শিখতে হবে। হ্যাঁ স্যার, এখানটা একটু ইকুইলিব্রিয়ামটা শিখলে এইটা তখন আরো ইজি হয়ে যাবে। এইবার এটা তো ডিসোসিয়েশন করলাম, এবার অ্যাসোসিয়েশনটা কেউ করো। এন এ থেকে এ এন হলো, তাহলে 1 মোল ইনিশিয়ালি 0 ছিল। দেবাশিস ঠিকঠাক তো? হ্যাঁ ভাঙলো বাই এন হবে তো। আলফা তৈরি হবে বাই এন। হ্যাঁ
তাহলে এবার আমি এটা আই এর ফর্মে লিখি 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই এন বাই 1 মোল ছিল 1 হলো, বলো এই অবধি ক্লিয়ার সবার? এই অবধি কি সবার ক্লিয়ার? এন এ এটা অ্যাসোসিয়েশন হচ্ছে, বুঝতে পারছো? 2 মোল এ মিলিয়ে A2 ফর্ম হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলে তো? 1 মোল এ মিলিয়ে A1 ফর্ম হচ্ছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? n মোল মিলিয়ে AN ফর্ম হচ্ছে, ব্যাপারটা এবার বুঝতে পেরেছো তো? এই অবধি বলো তো ব্যাপারটা বুঝতে পারলে তো? তাহলে এবার 1 মোল আমি ধরে নিলাম 1 মোল ছিল, তাহলে 1 মাইনাস আলফা ভেঙে হবে আলফা বাই n, যেহেতু ভাঙছে এটা ভাঙলো? ভাঙছে না। এটা তো অ্যাসোসিয়েশন গড়লো তো। আমি তো পার্টলি বললাম, আগেরটা ছিল ডিসোসিয়েশন, এটা তো গড়লো কি 2 মোল থেকে 2a থেকে A2 হলো, গড়লো তো নাকি? বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ অ্যাসোসিয়েশন হলো। তাহলে i ইকুয়াল টু 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই n হলো। কত মোল নিয়েছিলাম? 1 মোল, তাহলে 1 হলো তো। এইবার এটাকে তুমি এলসিএম করে দাও, n মাইনাস n আলফা প্লাস আলফা বাই n ইকুয়াল টু i হলো। এইটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে? এই অবধি দেখো তো, এই অবধি সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমি এটাকে একবারে আলফার মান বের করা যাবে না? মানে এইদিকে যেটা আলফা আছে এটাকে কমন নিয়ে নিলাম, দিয়ে 1 মাইনাস 1 বাই n করে আলফাটাকে 1টাকে বাদিকে নিয়ে ওটাই করবো। দেখো কিভাবে করবো, দেখো n মাইনাস n আলফা প্লাস আলফা ইকুয়াল টু ni। আমার টার্গেট আলফা বের করা, তাই তো? টার্গেট কি? আলফা বের করা তো, হ্যাঁ কি না? তাহলে আমি আলফা মাইনাস n আলফা ইজ ইকুয়াল টু ni মাইনাস n লিখতে পারি তো? এটা? আরে এটাকে আমি জাস্ট এইদিকে চেঞ্জ করলাম, এই আলফা পজিটিভটাকে পজিটিভের দিকে রাখলাম, মাইনাস রাখলাম, তাহলে আলফা মানে 1 মাইনাস n লিখতে পারি তো? 1 মাইনাস n লিখতে পারি তো? n i মাইনাস 1 লিখতে পারি তো? তাহলে আলফা ইকুয়াল টু কি লিখতে পারি? n i মাইনাস 1 বাই 1 মাইনাস n, এইটা লিখতে পারি তো? আচ্ছা, এইটাকে মনে রাখবে, ঠিক আছে? এইটাকে মনে রেখে এবার আমি যদি দুটোকে n দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কি লিখতে পারি? i মাইনাস 1 বাই 1 বাই n মাইনাস 1। দেখো তো n দিয়ে ভাগ করে দিলে এটা আসে নাকি? এটাকে আমি n দিয়ে ভাগ করে দিলাম, এটাকে n দিয়ে ভাগ করে দিলাম, তাহলে n কেটে গেল, তাহলে 1 বাই n হলো, আর এই n কেটে গিয়ে 1 হলো। সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। বেশ বেশ, আশা করি এই অবধি। দেখি রে, বৃষ্টি টিষ্টি হওয়ার প্ল্যান আছে নাকি? হ্যাঁ স্যার। ও বাবা, মেঘ ডাকছে তো আমাদের এখানে, দেখছি। বাইরে কি ওয়েদার ভালো নেই? আমাদের এখানে মেক করেছে। আচ্ছা 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 আচ্ছা, তো এই অবধি কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমাদের। এবার যখন আমি তোমাদের অঙ্ক কিছু করাবো তখন দেখবে চ্যাপ্টারটা আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু থিওরিটা পড়ে নাও, আমি বলছি এরপরে যখন অঙ্ক কিছু করাবো তখন দেখবে আরো ক্লিয়ার হয়ে